নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। প্রণয়ের জেরে প্রথমে গ্রেপ্তার এবং পরে পুলিশ ও রাজনৈতিক দালালদের হাতে দফায় দফায় শারীরিক নির্যাতন। প্রেক্ষিতে বেঘরে প্রাণ গেল বছর 21-এর যুবক গৌতমের। ঘটনার কেটে গিয়েছে 3 দিন, অধরা অভিযুক্তরা বিচারের জন্য কাঁদছে নির্বৃতেই। অমরপুর মহকুমার চেলাগাঙের বাসিন্দা ছিল বছর 21-এর যুবক গৌতম দাস। আর 5 জনের মতো এই ভালোবাসার অধিকার ছিল তারও, হলো তাই। ভালোবাসার মানুষটিকে বিয়ে করার উদ্দেশ্যে তাকে নিয়ে সাবরুম মহকুমার হরিণা এলাকায় মামার বাড়িতে যায় প্রেমিক গৌতম। এদিকে মেয়েকে বাড়িতে না পেয়ে নতুন বাজার থানায় মামলা দায়ের করেন তার পরিবারের সদস্যরা। ঘটনা গত শনিবার। আর গোপন লেনদেনের মাধ্যমে সেখানেই তৈরি হয়ে যায় খুনের ব্লুপ্রিন্ট। বাকি ছিল শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন। যেমন পরিকল্পনা তেমনই কাজ। মামলা নিয়ে গৌতমকে খুঁজে বের করতে অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে নতুন বাজার থানার পুলিশ। ছেলে এবং মেয়ে দুজনেই সাবরুম থানাধীন হরিণা এলাকায় ছেলের মামার বাড়িতে অবস্থান করছে বলে তথাকথিত গোপন সূত্রে পুলিশ খবর পায় সোমবার। দেরি না করে নতুন বাজার থানার পুলিশ খবর পেয়ে ছুটে যায় সাবরুম থানায়। সেদিন রাতে নতুন বাজার থানা এবং সাবরুম থানা যৌথভাবে তল্লাশি চালিয়ে মেয়ে এবং ছেলে দুজনকেই সমর্থ হয় উদ্ধার করতে। স্ক্রিপ্ট অনুসারে মেয়েটিকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দিয়ে নতুন বাজার থানায় ছেলেটিকে নিয়ে আসে নতুন বাজার থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। পরিবারের অভিযোগ, থানায় নিয়ে এসে পুলিশ বেধড়ক নির্যাতন চালায় গৌতমের ওপর। অভিযোগ, ব্লুপ্রিন্ট অনুসারে অসুস্থ গৌতমকে মব লিঞ্চিং এর লিস্টে নাম তোলার জন্য আয়োজন হয় সালিশি সভার। সোমবার সালিশি বিচারের নামে গৌতমের ওপর আবারও এক প্রস্থ অত্যাচার চালানো হয় বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। পুলিশে পাবলিকে আপনারা যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে যে পুলিশে মারছে, কোন জায়গাতে মারছে? পুলিশে গলা টিপা দিতে, ফেরে টেরে লাঠি দিতে। কোন জায়গাতে মারছে? রাস্তাতে মারছে, 7 দিন থেকে আনছে, পথে মারছে, রাস্তাতে মারছে। এই ক্ষেত্রেও নাম উঠে আসে রাজনৈতিক দলের স্থানীয় ক্ষমতাসীনদের নাম। গুরুতর অসুস্থ গৌতমকে পরবর্তী অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গোমতী জেলা হাসপাতাল ও পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে গৌতম। চূড়ান্ত মূল্য দিয়ে হয়তো ভালোবাসা প্রমাণ করে গেল গৌতম। কিন্তু তাই বলে কি নিভৃতেই কাটবে বিচারের বাণী? বছর 21-এর যুবক গৌতম দাসের ভালোবাসা এবং খুন আজ ইতিহাস। মৃত্যুর 3 দিন পেরিয়ে গেলেও ছেলের খুনের অভিযুক্তদের টিকিও যে কেউ স্পর্শ করতে পারেনি তা জানেন মৃত গৌতমের মা। আদৌ কি পারবে কেউ তাদের কেশগ্র স্পর্শ করতে? কারণ তার দায়ের করা অভিযোগের তালিকায় যেমন একদিকে রয়েছে স্থানীয় রাজনৈতিক বাহুবলীরা, তেমনই রয়েছে স্থানীয় পুলিশ আধিকারিকদের নাম। মাত্র মাসখানেক আগেও উদয়পুরে ঠিক একই রকম একটি রোমহর্ষক ঘটনায় স্ত্রীর সামনেই দফায় দফায় তথাকথিত মব লিঞ্চিং এ মৃত্যু হয় এক শিক্ষকের, যেখানেও সরাসরি অভিযোগের আঙুল ওঠে স্থানীয় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে। মাত্র মাসখানেকের মধ্যেই গোমতী জেলায় এই ধরনের পরপর 2টি ঘটনা সংঘটিত হলেও জবাব দেওয়ার জন্য পাওয়া যাচ্ছে না গোমতী জেলার পুলিশ সুপার বা অতিরিক্ত পুলিশ সুপার বা নিদেন পক্ষে মহকুমা পুলিশ আধিকারিকদেরও। আর প্রতিটি ঘটনাতেই যেখানে অভিযুক্ত স্থানীয় পুলিশ থানা আধিকারিকরা, সেখানে বিচারের আবেদন নিয়ে কোথায় যাবে তা জানেন না হতভাগ্যরা। যুবক গৌতম দাসের মৃত্যুর 3 দিন পেরিয়ে গেলেও কেন একজন অভিযুক্ত গ্রেপ্তার হলো না এখনো পর্যন্ত? তার জবাবদিহি করার দায়িত্ব কি এড়িয়ে যেতে পারে প্রশাসন বা সরকার? এই ধরনের ঘটনাগুলি কি সামাজিক ব্যাধি বলেই আখ্যা দিয়েই দায়িত্ব ঝেড়ে ফেলবে প্রশাসন? প্রশ্ন উঠছে কিন্তু তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে খেলোয়াড়দের মধ্যে কমিউনিকেশন স্কিল বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের খেলোয়াড়দের বহিরাজ্যে গিয়ে কমিউনিকেশনে খানিকটা অসুবিধা হয় বলে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশেষ করে ক্রিকেট খেলোয়াড়দের সার্বিক বিকাশে যোগা এবং অ্যাথলেটিক্সের অভ্যাস গড়ে তোলার উপরেও গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ক্রিকেটের যদি 100% যদি দিতে হয়, সেখানে যদি আমি পার্সেন্টেজের হিসাবে আমরা ধরি, মানে সাইড বাই সাইড যদি যোগা করানো যায়, তাকে ব্যালেন্সিং করার জন্য যদি জিমন্যাস্টিকের কিছু পার্ট ঢুকানো যায়, তার মধ্যে যদি
আমরা কমিউনিকেশন স্কিল তার মধ্যে যদি ডেভেলপ করতে পারি, আমাদের ছেলে মেয়েরা বাইরে যখন যায় কমিউনিকেশনে কিন্তু অনেক সময় ওদের সমস্যা হয়, তাদের মধ্যে সেই কনফিডেন্সটা অনেকটা কম চলে আসে। তাহলে এইগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমাদের ছেলেদের আরো বেশি তারা নিজেদের উপর কনফিডেন্স ডেভেলপ করবে, তাতে মাইন্ড, ইন্টেলেক্ট এবং বডিলি এবং সব দিক দিয়ে তারা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে। আমি সেইভাবে কিন্তু কাজও শুরু করেছিলাম। বর্তমান কমিটিকে আমি এটাই বলবো যে ওনারা সুন্দরভাবে চালাচ্ছেন এই অ্যাসোসিয়েশনকে, আমাদের নজর আছে, খবর আমরা নেই, এবং যদি এই কারিকুলামগুলো আপনারা যদি ঢুকাতে পারেন, নিশ্চয়ই আপনারা যারা ট্রেনার আছে, যারা কোচ আছে, তাদের নিশ্চয়ই আছে। কিন্তু দেখুন, আমরা যদি এই ধরনের ইনোভেটিভ কিছু চিন্তা ভাবনা, আমি জানি সারাদিন পরিশ্রম করে ছেলে মেয়েরা, কিন্তু এইগুলো আমরা চিন্তা ভাবনা করতে পারি, এটা আমার সাজেশন। আমি সেটা তখন আমি ভেবেছিলাম, আপনারা যদি এটা ঢুকাতে পারেন আমার মনে হয় রেজাল্ট। 1982 সালে মহানাম ব্রত ব্রহ্মচারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী শ্রী মহানাম অঙ্গন আশ্রমটি। 14 আগস্ট এই আশ্রমের 43তম প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে সামনে রেখে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন আশ্রম কর্তৃপক্ষ। রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সংস্থার সম্পাদক সুদীপ কুমার রায় সহ অন্যান্যরা। এই রক্তদান উৎসবে মন্দির কর্তৃপক্ষ বন্যা দুর্গতদের সাহায্যার্থে 50,000 টাকা চেক তুলে দেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এখানে উপস্থিত থাকার জন্য এবং আজকের এই ভব্য অনুষ্ঠানে আপনারা এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। 30 বছর ধরে প্রভু জগবন্ধু সুন্দরী, যিনি একজন সন্ন্যাসী ছিলেন, যেভাবে কৃষ্ণইজম এবং বৈষ্ণবিজমের সাধনা করেছেন। মুদ্রাস্ফীতির হার সবচেয়ে বেশি ত্রিপুরায়। কেন্দ্রীয় সরকারের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুসারে সর্বশেষ অগস্ট মাসে মুদ্রাস্ফীতির হারের জাতীয় গড় যেখানে ছিল 3.65%, সেই ক্ষেত্রে ত্রিপুরায় মুদ্রাস্ফীতির হার ছিল প্রায় দ্বিগুণ, অর্থাৎ 7.2%। ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যে মুদ্রাস্ফীতির এই উচ্চ হার প্রভাব ফেলছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়। কি কি কারণে মুদ্রাস্ফীতির হার সবচেয়ে বেশি ত্রিপুরায়, বিষয়গুলি তুলে ধরা হচ্ছে নিউজ নামের এই বিশেষ প্রতিবেদনে। প্রায় 42 লক্ষ মানুষের প্রান্তিক রাজ্য ত্রিপুরায় মুদ্রাস্ফীতির হার জাতীয় গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুসারে সর্বশেষ আগস্ট মাসে জাতীয় পর্যায়ে যেখানে মুদ্রাস্ফীতির হার ছিল 3.65%, ত্রিপুরায় মুদ্রাস্ফীতির হার ছিল প্রায় দ্বিগুণ, অর্থাৎ 7.2%। সামগ্রিকভাবে দেশব্যাপী মুদ্রাস্ফীতি হারের সাথে তুলনা করলে উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য ত্রিপুরায় পণ্যমূল্য বৃদ্ধির এই তীব্রতা আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্যকেই সামনের সারিতে তুলে এনেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। কেন্দ্রীয় সরকার আগস্ট মাসে জাতীয় মূল্যস্ফীতির হার 3.65% নামিয়ে আনতে সক্ষম হলেও ত্রিপুরায় পণ্যমূল্য বৃদ্ধির দ্বিগুণ হার অর্থনৈতিক বাস্তবতার একটি সম্পূর্ণ বিপরীত চিত্র উপস্থাপন করছে, যেখানে স্থানীয় জনগণের ওপর এর প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছে খোদ কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। বিশেষ করে যেহেতু নিম্ন আয়ের স্তর, দুর্বল অবকাঠামো এবং উচ্চ দারিদ্র্যের মতো বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর সাথে লড়াই করছে ত্রিপুরা, সেই ক্ষেত্রে মুদ্রাস্ফীতির এই হার সাধারণ মানুষের কাছে মরার ওপর খাঁড়ার ঘা বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার মূল্যস্ফীতির এই গড় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার অসাম্য বণ্টনকেই তুলে ধরছে বলে অভিমত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ত্রিপুরায় মূলত কৃষি নির্ভর অর্থনীতি হওয়ায় সাম্প্রতিক মাসগুলিতে বন্যা এবং খরা সহ অনিয়মিত আবহাওয়ার কারণে খাদ্য সরবরাহ শৃঙ্খলে উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হয়েছে, যেখানে শাকসবজি, ডাল এবং শস্যের মতো প্রয়োজনীয় খাদ্যের ঘাটতি বিশেষ করে গ্রামীণ এলাকায় বাড়িয়েছে দাম বলে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় রিপোর্টে। জ্বালানির ক্রমবর্ধমান খরচ ত্রিপুরায় মূল্যস্ফীতি বাড়ার ক্ষেত্রে আরেকটি প্রধান কারণ বলে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রীয় রিপোর্টে। অত্যাবশ্যকীয় পণ্য বাজারে আনার জন্য পরিবহনের ওপর প্রচুর নির্ভর এবং জ্বালানির দাম বেশি থাকার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের খরচ বেড়েছে রাজ্যে। পরিবহন খরচের এই বৃদ্ধি খাদ্য, পোশাক এবং গৃহস্থলী পণ্যের দৈনন্দিন জিনিসগুলোকে আরো ব্যয়বহুল করে তুলছে বলেও নিজস্ব রিপোর্টে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার।
প্রতিবেশী রাজ্যগুলি থেকে জ্বালানি এবং অন্যান্য সম্পদ আমদানির ওপর রাজ্যের নির্ভরতা পণ্যমূল্য বৃদ্ধির সমস্যাটিকে আরো জটিল করে তুলেছে বলেও উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় রিপোর্টে। অর্থনৈতিকভাবে অনুন্নত রাজ্যগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা, যেখানে শিল্প উৎপাদন যৎসামান্য, রয়েছে সীমিত অবকাঠামো, পরিবহন এবং গুদামজাতকরণ সহ শক্তিশালী অবকাঠামোর অভাবের অর্থ হলো সরবরাহ শৃঙ্খলে বাধা এবং পণ্যমূল্যের তারতম্য। ত্রিপুরায় শক্তিশালী শিল্পভিত্তির অনুপস্থিতি কর্মসংস্থানের সুযোগগুলি সীমিত করেছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার হার কমে যাওয়ায় মুদ্রাস্ফীতিকে আরো অসহনীয় করে তুলেছে বলেও রিপোর্টে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। ত্রিপুরার জনসংখ্যার বৃহৎ অংশ গ্রামীণ এলাকায় বাস করে, যেখানে মুদ্রাস্ফীতির চাপ আঘাত করে আরো বেশি। প্রতিযোগিতামূলক বাজারে সীমিত প্রবেশাধিকারের কারণে ত্রিপুরার মানুষ বাধ্য হয় অধিক মূল্যে পণ্য কিনতে। এই ক্ষেত্রে অপর্যাপ্ত সড়ক অবকাঠামো এবং মৌসুমী ঘাটতি দ্বারা চালিত গ্রামীণ সরবরাহ শৃঙ্খলে বাধা ত্রিপুরার ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিতে অনুঘটকের কাজ করছে বলেও রিপোর্টে জানিয়েছে সরকার। ত্রিপুরা তুলনামূলকভাবে উচ্চ বেকারত্ব এবং নিম্ন শিল্প কার্যকলাপ বিশিষ্ট একটি রাজ্য, যেখানে মূল্যবৃদ্ধি আর্থিক বোঝা বৃদ্ধি করছে মধ্যম এবং নিম্ন আয়ের পরিবারগুলির ওপর। মুদ্রাস্ফীতির চাপ প্রভাবিত করছে ছোট ব্যবসাগুলিকেও, বিশেষ করে খুচরো ও কৃষি খাতে দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতির ব্যাপক প্রভাব। সার্বিক পরিস্থিতিতে ত্রিপুরার মতো রাজ্যে মুদ্রাস্ফীতির এই বিপজ্জনক হার কিন্তু প্রশ্ন তুলছে কেন্দ্রীয় সরকারের অ্যাক্ট ইস্ট পলিসির ওপর। নভেম্বর 2014 ঘোষিত অ্যাক্ট ইস্ট পলিসি হলো লুক ইস্ট পলিসির আপগ্রেডেড ভার্সন, যার মূল লক্ষ্য হলো অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক সম্পর্ক উন্নত করার মধ্যে দিয়ে উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলির একটি সক্রিয় এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে পরবর্তী সময়ে ত্রিপুরাকে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল কেন্দ্রীয় সরকারের। স্বাভাবিক কারণেই ত্রিপুরার মুদ্রাস্ফীতির এই হারের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য অবকাঠামোগত উন্নতি, গ্রামীণ বাজারে বিনিয়োগ বৃদ্ধি এবং আমদানির উপর নির্ভরতা কমাতে স্থানীয় শিল্পের বিকাশের মতো ক্ষেত্রগুলিতে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দেবে বলে আশাও করেছিল রাজ্যবাসী। তবে বাস্তব কিন্তু বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কোনো একটি রাজ্য বা অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধিকে উচ্চ রেখে কিভাবেই বা সম্ভব হবে সবকা সাথ সবকা বিকাশ, তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা দুর্নীতির অভিযোগের সাফাই গাইলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। শনিবার সাংবাদিক সম্মেলন করে সদ্য সমাপ্ত বিধানসভায় আনা তার বিরুদ্ধে সব ধরনের অভিযোগ খণ্ডন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা জমি, দালানবাড়ি, পেট্রোল পাম্প ইত্যাদি দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছিলেন বিরোধী কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন সাংবাদিক সম্মেলন করে অভিযোগগুলি প্রমাণ করার জন্য কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই সময়ের মধ্যে বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা সমস্ত অভিযোগ প্রমাণ করতে না পারলে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য, আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে, এটা আমি সম্পূর্ণ এটা ধিক্কার জানাই। এবং ওর যদি 48 ঘন্টার মধ্যে যদি সুদীপবাবু আপনি যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই অ্যাডভাইজার সমিতি এবং এই তেলিয়ামরা পেট্রোল পাম্প এবং এই খোয়াই বেহালাবাড়ি পেট্রোল পাম্প, এটা যদি 48 ঘন্টা যদি আপনি প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনার উপরে মানহানি কেস করব। আপনার উপরে আমি মানহানি কেস করব। 48 ঘন্টা টাইম দিয়েছি। আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যেটা বলেছি এটা আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে। না হলে আপনাকে আমি আমার মানহানির কেস দেব। সর্বশেষ আমি আমার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমার যে মিডিয়া বন্ধুদেরকে শুভেচ্ছা রইল, এই বিশ্বকর্মার শুভেচ্ছা রইল। সবাইকে নমস্কার, ধন্যবাদ, যত্ন করব। বিধানসভায় গেছে উনি আলোচনাটা তুলেছেন, আপনি বিধানসভাতেও বক্তব্য রেখেছিলেন।
শান্তিরবাজার পেট্রোল পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন, প্রায় 30 মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তর। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল 11টায় শান্তিরবাজার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন একটি বিদ্যুতের ট্রান্সফরমারে অগ্নিসংযোগ ঘটে। এই অগ্নিসংযোগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মী এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। দমকল বাহিনীর তৎপরতায় কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দমকল বাহিনীর কর্মীরা সঠিক সময় ঘটনাস্থলে উপস্থিত না হলে পেট্রোল পাম্পে বড়সড় অগ্নিসংযোগের ঘটনা ঘটে যেতে পারত বলে সাধারণ মানুষের অভিমত। শান্তিবাজার পুরানা বিওসি আছে, যে বিওসির সামনেই মানে একটা ইলেকট্রিকের গ্যাংয়ের মধ্যে কি হয়েছে, হঠাৎ করে শব্দ করার আগুন জ্বলে উঠছে, অন্য কিছু তো খুঁজে পাই না। আবারও একটি অনলাইন অ্যাপসের ভাঁওতাবাজির শিকার নবীন প্রজন্মের যুবকরা। ডাই বা DAAI নামক অ্যাপসে লগ ইন করার পর সেখানে ধাপে ধাপে টাকা জমা দিতে থাকেন উদয়পুর সহ রাজ্যের একাধিক এলাকার যুবকরা। যুবকদের অভিযোগ, তাদের বলা হয়েছিল যত বেশি টাকা তারা জমা করবে তার 4 গুণ টাকা তারা ফেরত পাবে। মূলত বলাই গোস্বামী, সায়ন দেবনাথ, পার্থ দেবনাথ এই 3 যুবক এই অ্যাপসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল বলে প্রতারিত যুবকদের অভিযোগ। বর্তমানে যুবকরা থানায় গিয়ে স্বীকার করেছে তারা লোভে পড়েই এই অ্যাপে লগ ইন করে টাকা রেখেছিল। তাদের অভিযোগ, প্রায় 40 জন যুবকের কাছ থেকে 27 লক্ষ টাকা আত্মসাৎ করেছে এই অ্যাপটি। এখন দেখার পুলিশ এই প্রতারণার কোনো কুল কিনারা করতে পারে কিনা। আমরা মানে আমাদের একটা অ্যাপ, মানে যে টাকাটা ছিল একটা অ্যাপ আসছিল আর কি, DAAI, এটার মাধ্যমে আমরা থেকে প্রায় 27 লক্ষ টাকার মতো কাটতে নিছে। মানে আমরা উদয়পুর ডিস্ট্রিক্টের থেকে, আদারওয়াইজ আরও কিছু ডিস্ট্রিক্ট আছে তারা তো কাটতে নিছে। তো তারা আমরা জিজ্ঞাসা করছিলাম যে ভাই এটা তো আমরা সম্বন্ধে জানি না, এটা কি। তো তার উপর আমরা এতটুকু বিলিভ করছি যে যার কইছে যে 21 দিনের মতো বা এরকমভাবে টাকা মানে 4 গুণা হয় আর কি, ভাই টাকাটা বেশি হয়। তো তারার মতো কইতেছে যে এটা তোমরা বিলিভ করতে পারো। আমরা তো এরকমভাবে মানে বিলিভ করছি যে এটা মনে সত্যি। আমরা লগের বন্ধু বান্ধব বা হেরা চেন টানার মতো আর কি আরেকজন আছে। তো তারা এখন আমরা এরকমভাবে বিলিভ করাইছে, আমরা তো যা পারছি তা ইয়ে করছি। আমি আসলাম নিউ, আরও আছে এদিকে অনেক পুরান আছে, যেমন এই ভাই আছে, তারাও জানে। আমি আসলাম কিছুদিনের লেগে। তো হঠাৎ করে দিই লাস্টে আরেকটা যখন লাগাইছিলাম, আমারটা মাত্র 16 দিন হয়েছিল। কি লাগাইছো বলতে টাকাটা যে টাকাটা লাগাইছিলাম আর কি, টাকাটা কই লাগাও? হ্যাঁ মানে একটা অ্যাপের মধ্যে লাগে আর কি। আচ্ছা, মানে ডাইনামে একটা অ্যাপ আছে, ওটার মধ্যে লাগাইছি। এটা আনছিল তোমার আমার যে তোমরা কিভাবে ভাবছো যে তোমরা প্রতারণার শিকার হইছো? মানে প্রথমত আমি মানে আরো যারা আসছিল তারা জিজ্ঞাসা করছি ভাই টাকা তো আইতেছে না, কি হয়েছে ওটা কি। তো তারা কইতেছে যে হয়তো এটা গেছে গা। তাই আমি তো এটা সম্বন্ধে জানি না, এটা তো নতুন একটা অ্যাপ। শিক্ষক বদলির প্রতিবাদে প্রমোদনগর HS স্কুলে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের। প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা মৌসুমী দেববর্মাকে ট্রান্সফার করার প্রতিবাদে শনিবার সকাল 10টায় ছাত্রছাত্রীরা স্কুলে তালা লাগিয়ে বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধ করে। ছাত্রছাত্রীদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের প্রিয় মৌসুমী দেববর্মা ম্যামকে পুনরায় প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলে না আনা হবে ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলতে থাকবে। ছাত্রছাত্রীরা স্কুলে তালা দেওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকা স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকেন। প্রধান শিক্ষক সুনীল দেববর্মা জানান, সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় ছাত্রছাত্রীরা যদি বেশিক্ষণ রাস্তায় থাকে তাহলে তাদের শরীর অসুস্থ হতে পারে। সুনীল দেববর্মা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন বলে সাংবাদিকদের সামনে জানান। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে ছাত্ররা আবার রাস্তা অবরোধ করছে। কি বিষয় শুনলাম ম্যাডাম একজন ট্রান্সফার হয়েছে, ওনার আবার রিলিজের ব্যাপারে। আমি হেডমাস্টার আমারে গতকাল অফিসে বড়োবাবু দেখে দিয়েছিলাম, কিন্তু জানি না, আমি আয়া স্কুলে নিজেই ঢুকতে পারছি না। রাস্তা স্কুল তালা? হ্যাঁ, স্কুল না, মেন গেট তালা আর রাস্তা অবরোধ করে রাখছে। আপনারা কি পদক্ষেপ নিতেছেন? আমি আর কি পদক্ষেপ নেব, আমি তো জানি এতটুকু যে ছাত্ররা চাইলে তো এখন আমি কিছু জবরদস্তি করতে পারি না। আমি ডিও স্যারে জানাইছি, উনি আমাকে ফটো পাঠানোর ব্যাপারে ইনফর্ম করছে, আমি ফটো পাঠাইছি। এরপরে তো এখন বৃষ্টি হইতে আছে, আর ছেলেরা মেয়েরা গতবারেও তো একটা প্রবলেম হয়েছিল। 14 সেপ্টেম্বর শনিবার সকাল 11টায় সাবরুম মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত সাতচাঁদ কমিউনিটি হলে মনু বিধানসভার কৃষকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায়। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত এবং দক্ষিণ জেলার কিষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এই সভায় সভাপতিত্ব করেন এলাকার বিধায়ক
মাইলাফ্রু মগ। সভার শুরুতেই অতিথিদের রিশা পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার পায়ে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে এই সভার কাজ শুরু হয়। কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি সভার কৃষকদের সামনে আলোচনা করতে গিয়ে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করেই বিনামূল্যে এই বীজগুলি প্রদান করার কথা উল্লেখ করেন। কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেছি 8 প্রকার সবজি বীজ এবং প্রায় 4,500 কৃষকের কাছে অতি অল্প করে হলেও সেই বীজ পৌঁছে যাবে বলে আমাদের আশা। এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নর্থ ইস্ট কম্পোনেন্ট প্রজেক্টের মাধ্যমে আমরা এই বীজ দিল্লি থেকে পেয়েছি এবং ভয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ ত্রিপুরার প্রায় সবকটি মণ্ডলে আমরা এই বীজ বিতরণ করেছি এবং আজকে এই মনুমণ্ডলে এসেছি এবং কৃষকের এখানে বিপুল সাড়া পেয়ে আমরা দোরগোড়ায় বিশ্বকর্মা পুজো। পুজোর আগে চরম ব্যস্ততা মূর্তিপাড়াগুলিতে। পুজোকে ঘিরে ঊনকোটি জেলার ফটিকরায় রাজনগর গ্রামে দেখা গেল মৃৎশিল্পীদের মধ্যে ব্যস্ততার ধুম। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে হিন্দুদের বাড়িঘর, কলকারখানা এবং বিভিন্ন অফিসে অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পুজো। হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি বছরই ভাদ্র মাসের শেষান্তে অনুষ্ঠিত হয় এই পুজো। আগামী 17 সেপ্টেম্বর এই বছর অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা ঠাকুরের আরাধনাকে ঘিরে পুজো উদ্যোক্তা থেকে মূর্তি নির্মাতাদের মধ্যে বাড়ছে ব্যস্ততা। রাজ্যের ঊনকোটি জেলার ফটিকরায় রাজনগর গ্রামের মৃৎশিল্পীদের মধ্যেও দেখা গেল বিশ্বকর্মা মূর্তি নির্মাণে চরম ব্যস্ততা। পুজোর দিন এগিয়ে আসতেই দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এলাকার মৃৎশিল্পী বাবুল রুদ্রপাল জানিয়েছেন, বিশ্বকর্মা পুজোকে নজরে রেখে গত 3 মাস ধরে চলে আসছে মূর্তির নির্মাণ কাজ। এবছর প্রায় 60 থেকে 70টি মূর্তি তৈরি করেছেন তারা। মৃৎশিল্পী আরও জানান, মূর্তি নির্মাণের মাটি থেকে শুরু করে অন্যান্য সমস্ত সামগ্রী তাদের কিনে আনতে হয় বাইরের বাজার থেকে। আর বাজারে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে লাভের হার নেই আগের মতো। বিশ্বকর্মা মূর্তি কাজ করতেছি, ধরে 2-3 মাস ধরে কাজ করতেছি। শ্রাবণী মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস অন্তত কাজ করতে থাকবো। এরপরে তো খালি মূর্তি থাকবো, দেওয়ালি থাকবে। ছোট বড় 60-70টা না, রেট তেমন মিলে না। 1000, 1200, 1500 এরকম কিনতে হয়, সবই কিনতে হয়। এখন তো মাটি পর্যন্ত কিনে আনতে লাগে। তো আর নিজের জায়গার মাটি না, সব মাটি আমরা কিনে আনতে লাগে। গাড়ি ভাড়া তো সব বাড়িয়ে গেছে না। আগে যে জায়গা 400 টাকা দিয়ে গাড়ি দিয়ে আনতাম, এখন কয় 500-600। সকাল থেকে শুরু হইলো রাত্রে 12টা-1টা অবধি পর্যন্ত। ন্যূনতম কাজের অভাব এবং ভয়াবহ বন্যা, এই দুইয়ের প্রভাবে বর্তমানে সর্বশান্ত একাংশ মৃৎশিল্পীরা। কবে তারা বিপদমুক্ত হবেন এখন সেটাই দেখার। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের প্রতিবেদন, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।